মে দিবসে নিত্যপণ্যের রেশনিং চালু সহ ন্যায্য মজুরি আর ৮ ঘন্টা কাজের দাবি করেছেন শ্রমিকরা। মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দাবি আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় তারা অভিযোগ করেন, মে দিবস এলেই সরকার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয় না। বাকিরা জানাচ্ছেন রিয়াজ সেজাদ। শেকলে বন্দী শ্রমিক নির্যাতনের এই দৃশ্য শিকাগোর কোনো রাস্তায় নয়, বরং প্রতীকী এই দৃশ্য রাজধানীতেই। ৮ ঘন্টা কর্মদিবসের দাবির কারণে 1886 সালে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের উপর যে নির্মম অত্যাচার নেমে আসে, সেটি স্মরণ করতেই এই বিশেষ প্রতীকী আন্দোলন। মে দিবস উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জড়ো হয় নিজেদের দাবি নিয়ে। অন্যায় অত্যাচার করে, কথা কথা বের করে দেয়। দুর্ঘটনা কবলিত শ্রমিকদের উপযুক্ত সহযোগিতা করবে, এটা আমাদের দাবি। পোশাক খাতে মজুরি বৃদ্ধি হলেও শ্রমিকদের দেয়া হচ্ছে বাড়তি কাজের চাপ। হেল্পার নাই, অপারেটরকে সব কাজ করতে হয়। যেটা ঘন্টা আমাদের যে টাকা ছিল 60 পিস, এটা তাই নিয়ে গেছে 90 পিস। ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়নে রেস্তোরাঁ আইনের বাস্তবায়ন চান শ্রমিকরা। চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বললেন নির্মাণ শ্রমিকরা। ছিলেন সিএনজি, অটোরিকশা, অ্যাপ ভিত্তিক ট্রান্সপোর্ট শ্রমিক সংগঠন, ডেকোরেটর শ্রমিক, গৃহস্থলী শ্রমিক সহ একাধিক শ্রমিক সংগঠন। পুলিশ এবং মালিক যেভাবে জুলুম অত্যাচার করতেছে, এই দেশের জনগণ এবং যাত্রী উপরে চাপ দিতেছি আমরা। হোটেল শ্রমিক 2 দিন আমরা বোনাস পাই না, 8 ঘন্টা কাজ পাই না। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সেই অনুপাতে বাড়ছে না বেতন ভাতা। ফলে সরকারিভাবে রেশনিং ব্যবস্থা চালুর দাবি ছিল জোরালো। কাজ করবে 8 ঘন্টা, 138 বছরেও এটা গার্মেন্ট সেক্টরে বাস্তবায়ন হয় নাই। সার্বজনীন রেশনিং ব্যবস্থা যাতে সরকার চালু করে। মে দিবস এলেই সরকার যে আশ্বাস দেয়, বাস্তবে তার বাস্তবায়ন দেখতে চান শ্রমিকরা। যে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে সূচনা হয়েছিল মে দিবসের, সেই দাবি আজও উচ্চারিত হয় শ্রমিকদের কণ্ঠে। উচ্চারিত হয় ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা কিংবা শ্রম আইন বাস্তবায়নের কথাও। শ্রমিকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রেশনিং ব্যবস্থা চালুর কথা। দিবস আসে, দিবস যায়, কিন্তু শ্রমিকদের দাবি স্লোগানেই থেকে যায়। রিয়াজ সেজাদ, 71, ঢাকা। যারা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, তাদের কাউকে ছাড় দেওয়া হয় না। এমনকি সেই ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতিমান হলেও তার ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মে দিবসে আলোচনায় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে আন্দোলন করলে ছাঁটাই করা হয় আর বাংলাদেশে আলোচনা করে সমাধান করা হয়। এটাই দুই দেশের মধ্যে পার্থক্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনায় তিনি আরও বলেন, বাইরেরা বিশ্ব বাজারের সাথে মিল রেখে পণ্যের দাম ঠিক করলে সরকারও শ্রমিকদের বেতন বাড়াতে মালিকদের চাপ দিতে পারে। এছাড়া রপ্তানিমুখী গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ সহ তাদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনা এবং 42টি সেক্টরে শ্রমিকদের মজুরি পুনর্মূল্যায়নে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। আমরা একটা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। দেশের বিভিন্ন স্থানে মহান মে দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটি প্রতিপাদ্য, শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। সকালে খুলনা নগরীর রেল স্টেশন থেকে একটি শোভাযাত্রা বের হয়, যেটা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় অতিথিরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানববন্ধনের আয়োজন করেছে। ওদিকে সাভারে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সমাবেশ করেছে। সকালে রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও শ্রমিকদের দারিদ্রতা ছেড়ে যায়নি। এখনও অর্থের অভাবে মানবেতর দিন পার করছে মৌলভীবাজারের 97টি চা বাগানে কাজ করা অন্তত 90,000 শ্রমিক। বাসস্থান, চিকিৎসা এবং সুপেয় পানির অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। তবে শ্রম অধিদপ্তর কর্তৃপক্ষ বলেছে, শ্রমিকদের সরকারিভাবে বিভিন্ন বাগানে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আহমেদ ফারুক মিল্লাতে তথ্য এবং ছবিতে বিস্তারিত। দুটি কুড়ি একটি পাতার সবুজ চাদরে মোড়ানো মৌলভীবাজার। দেশের নিবন্ধিত 163টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই রয়েছে 97টি চা বাগান। সেখানে কাজ করছেন প্রায় 90,000 চা শ্রমিক। এর মধ্যে প্রায় 60% নারী শ্রমিক। প্রতি বছর মে দিবস আসে, আবার চলেও যায়, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা চা উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, বদলায় না তাদের জীবন। শ্রমিকরা জানান, দৈনিক 170 টাকা মজুরিতে খাবার, চিকিৎসা, সন্তানদের পড়াশোনার খরচ মিটছে না। সবজির দামও বাড়ছে, চালের দামও বাড়ছে, তেলের দামও বাড়ছে। এই টাকা দিয়ে চলে আমরা বহুত হিমশিম পাচ্ছি। লেট্রিন বাথরুমের সমস্যা হয়, ঝড় বৃষ্টি আইলে আমরা খুব কষ্টে কাজ করি। 15 জন ঘরে মানুষ আছে খাইবার, আর একজন রুজি করে হইবনি। বসবাসের উপযোগী ঘর ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানালেন চা শ্রমিকরা। গরু, ছাগল, বউ বাচ্চা নিয়ে সব এক ঘরেই থাকে, কি করবো, কই যাইমু। 2 বছর সাহেবের গেলাম, কই আজকে কামলা যাইবো, কালকে কামলা যাইবো, কইতে করে 2 বছর এখনো কামলা পর্যন্ত আসে না। বাথরুম নাই, এই 8 ঘরের মধ্যে সবকিছু করবো, আমরা কিভাবে চলবো? চা শ্রমিক নেতারা জানালেন, 150 বছরের বেশি সময় ধরে এখানে বাস করলেও ভূমির অধিকার থেকে তারা আজও বঞ্চিত। 150 থেকে 200 বছর বসবাস করতেছি, কিন্তু আমরা ওই জায়গায় মাটিটা আমাদের নাই। সেই জন্য আমরা সরকারের কাছে বারবার ধরে আসছি যে বাসস্থানটি ব্যবস্থা করা। এখানে শুধু নামকে বাঁচতে কোম্পানিরা সবসময় বলে আমাদের আমরা সবকিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে শ্রমিকরা কত কষ্টে আছে। চা শ্রমিকদের আইনি সুরক্ষা নিয়ে কাজ করা শ্রম অধিদপ্তরের উপপরিচালক জানান, শ্রমিকদের আবাসনে সরকারিভাবে 265টি ঘর বিভিন্ন বাগানে নির্মাণ করে দেয়া হয়েছে। 5% হারে ইনক্রিমেন্ট হবে এবং তাদের এই মজুরি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এবং 5 বছর পরে আবার সরকারের পক্ষ থেকে আবার তাদের এই মজুরি পুনর্নির্ধারণ করা হবে। চায়ের ন্যূনতম দাম কার্যকর করা হলে মালিক শ্রমিক দুই পক্ষই লাভবান হবে। শ্রমিকদের জীবনমান বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, ৭১। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সহ 3 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে ঢাকা এবং এর আশপাশে তাপপ্রবাহ নিয়ে সুখবর দিয়েছে তার আবহাওয়া অফিস। বলছে, আগামীকাল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। এছাড়া দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সামান্য সময়ের জন্য বৃষ্টির আভাস রয়েছে। তবে তাপমাত্রা স্বস্তিদায়ক হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা এবং রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে চলতি সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তখনই কিছুটা স্বস্তি ফিরবে জনজীবনে। আজও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তারা। এবার তাপপ্রবাহ স্থায়িত্বের রেকর্ড করেছে বাংলাদেশ। সাগরে জলীয় বাষ্প কমে যাওয়াতেই দেশ জুড়ে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও তীব্র গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। একইভাবে প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে নাকাল অবস্থা শ্রমজীবী মানুষের। অসহ্য গরমে অনেকে হয়ে পড়ছেন অসুস্থ। ক্লান্ত সময় আগের মতো কাজ করতে না পারায় কমেছে আয়ও। এ অবস্থায় বিভিন্ন জেলায় পথচারী, ভ্যান চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় তীব্র গরম উপেক্ষা করে ঘর থেকে বের হলেও স্বস্তি নেই শ্রমজীবীদের। তাই কাজের ফাঁকে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে। বিরূপ প্রভাব পড়েছে আয় রোজগারেও। গরম তো দাঁড়াতে পারছি না, গাড়ি লাগাতে পারছি না, কাজ গরম করতে পারছি না, এমনি সুইটে বাড়াচ্ছি, সামাজিক তাপ পাচ্ছি না। প্রচন্ড গরমে আমরা অতিষ্ঠ মেরে যাচ্ছি, কোনো কাজ কাম আমরা করতে পারছি না এই গরমে। তাপমাত্রার তালিকায় এগিয়ে যশোরও। গরমে ভিজে যাচ্ছে শ্রমজীবীদের জামা, কিন্তু থেমে নেই কাজ। শরবত বিতরণ করে তাদের একটু প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। প্রচন্ড গরম, রাস্তায় টিকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, হাঁপ লেগে যাচ্ছে। এই হাঁপেতে এসে আমরা এখানে ঠান্ডায় দিতেছি, একটা ভালো মারতে পারতেছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। খুলনায় প্রখর রোদে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকাই কঠিন। এ অবস্থায় সেখানে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হচ্ছে।
মানিকগঞ্জের তীব্র গরমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এখানেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের মোড়ে মোড়ে সরবরাহ করা হচ্ছে খাবার স্যালাইন। জামালপুরে কাঠফাটা রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। এ অবস্থায় চরম পিপাসায় কাতর হয়ে পড়ছে পথচারীরা। এর মধ্যেও কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন বরফ গলা নানা প্রকারের শরবতে। নীলফামারীতে ক্ষেতে সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে পানি। যেসব জমিতে এখন ধানের শীষ বের হচ্ছে সেগুলো শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে পুকুরের মাছও। অতিরিক্ত গরমের কারণে আমার মাছগুলো মারা যাচ্ছে ভাই, পানির সেচ দিয়েও তাল পাচ্ছি না। তীব্র তাপদ্রহে আমাদের জনজীবনে খুব খুবই কষ্ট, আমরা দুর্ভোগ পাচ্ছি। গাইবান্ধায় বিশেষ করে বিপাকে পড়েছেন খামারিরা। তাপ ও প্রবাহে খামারের পশুকে দিনে 3 বার গোসল করানো সহ বেশ কয়েকবার পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। আব্দুল্লাল মামুন, ৭১। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে দেশের 6 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে 2 জন, মুন্সিগঞ্জের সদরে 2 জন এবং কক্সবাজার, ঠাকুরগাঁও, নাটোর ও সাতক্ষীরায় 4 জনের মৃত্যু হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের মিতালি বাজার এলাকায় হিট স্ট্রোকে 2 জন মারা গেছেন। এদের একজন চর আমখা ইউনিয়নের কৃষক আব্দুর রহিম এবং মিয়াপাড়া গ্রামের চা দোকানি মুন্তা মিয়া। গরমে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই 2 জনের মৃত্যু হয়। ওদিকে সাতক্ষীরায় মারা গেছেন স্কুল শিক্ষক ফারুক হোসেন। ক্লাস চলার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এছাড়া মুন্সিগঞ্জের সদরের মানিকপুরে হিট স্ট্রোকে মারা গেছেন সৌদি প্রবাসী আব্দুল বাতেন এবং মোল্লাচরে কৃষক ওমর আলী, নাটোরে সৌদি প্রবাসী খায়রুল ইসলাম এবং পল্লী চিকিৎসক আব্দুল মান্নান। কক্সবাজারে যুবক মনিরুদ্দিনেরও মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। রাস্তা সংস্কার করার সময় ঠাকুরগাঁয়ে মারা গেছেন লতিফা বেগম নামে এক নারী শ্রমিক। চট্টগ্রামের তীব্র তাপদাহে বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত সমস্যায় আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যাটাই বেশি। গত 10 দিনে নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন 9 শিশু। এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন। এছাড়া প্রয়োজন ছাড়া রোদে না থাকারও পরামর্শ তাদের। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। প্রায় সারা দেশের মতোই চট্টগ্রামেও চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবী মানুষ, যারা কাজ করেন প্রখর রোদে। শ্রমজীবীদের এই দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন কিছু মানুষ। নগরীর বিভিন্ন স্থানে শরবত বিতরণ করছেন তারা। যে গরম পড়তেছে, গরমের জন্য আমরা রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস যেটুকু পারি আমরা আমাদের সমর্থনে টাকা নিয়ে সবার উদ্যোগে করতেছি। গরম লাগতেছে অনেক, আর শরবত খায় অনেক ভালো লাগছে। প্রচুর গরম মামা, সহ্য করতে পারছি না। তীব্র গরমে ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছে সব বয়সী মানুষ। তবে তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। মেয়ে হঠাৎ করে কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বর সর্দি একসাথে, তারপরে হালকা কাশি ছিল। এখন তো গরমের কারণে এসব সমস্যাগুলাই বেশি দেখা যাচ্ছে আর গরমের কারণে রোগীর অস্থিরতা বাড়তেছে, রোগীর সংখ্যা বাড়তেছে। চিকিৎসকরা বলছেন তীব্র গরমে শিশু আর বয়স্কদের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন তারা। অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যারা 6 মাসের নিচে, এই গ্রুপটা বেশি ভালনারেবল। 5 বছরের নিচেই বেশি আসছে সব রোগী। যদি আউটডোরে কাজ করতে যায়, মাঠে কাজ করতে যায়, আমাকে অবশ্যই একটা ছাতা নিতে হবে। তারপর আমার পোশাকটা ঢিলে ডালা সুতির কাপড় এবং আমরা সাদা পোশাক পরতে পারলে ভালো হয়। এদিকে প্রচণ্ড গরমে রোগীর সংখ্যা বাড়লেও তাদের চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তাপদাহ হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক, আমরা চিকিৎসা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকি এবং এর জন্য পর্যাপ্ত যা লজিস্টিক্স দরকার আমরা রেখেছি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে 360 জন রোগী। গত 10 দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন 9টি শিশু। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় 9 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করেছে র্যাব 11 অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শহরাস্তির ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক এবং হত্যাকারী মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করে র্যাব সদস্যের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ঝুমুরকে ধর্ষণ সহ হত্যার ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এই আসামি মফু। গেল 24 এপ্রিল স্থানীয় সোনালী শিশু বিদ্যা নিকেতন থেকে বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী তাজরিন সুলতানা ঝুমুর। এ সময় তাকে তুলে নিয়ে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে আসামি মফু। সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বাড়ির পাশে ধানক্ষেত থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরিশালের পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সময় গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হোসেন জানান, আলোকান্দা এলাকার তরিকুল ইসলামকে চাকরি দেবার আশ্বাস দিয়ে শাকিল 3 কিস্তিতে 72,000 টাকা নেয়। পরে 29 এপ্রিল কোতোয়ালি থানায় মামলা করলে রাজধানী মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে বিভিন্ন জনের কাছ থেকে 50 লাখ টাকা হাতে নেওয়ার কথা স্বীকার করে সে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা। সকালে জাতিপিতার সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুল কবির চৌধুরী। এরপর ফাতেহা শরীফ পাঠ এবং বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুর এবং 15 আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এরপর গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেন নবনিযুক্ত এই চেয়ারম্যান। ভোলায় মেঘনার তীব্র স্রোত এবং ঘাটে লঞ্চের আঘাতে ইলিশা এলাকায় নদীর তীর সংরক্ষণ একটি পয়েন্টে প্রায় 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। এতে লঞ্চঘাট সহ 5টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি মাছঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে ভাঙন আতঙ্কে আছেন সেখানকার মানুষরা। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ভোলা সদরের ইলিশা লঞ্চ ঘাটে সপ্তাহখানেক আগে হঠাৎ করেই ধসে যায় মেঘনা নদীর তীর সংরক্ষণের প্রায় 50 মিটার এলাকার সিসি ব্লক। ক্ষতিগ্রস্ত হয় 5টি ব্যবসা প্রতিষ্ঠান সহ লঞ্চ ঘাট ও মাছঘাট। মেঘনার প্রচণ্ড স্রোত আর ঘাটে লঞ্চ ফেরার সময় আঘাতে ব্লক ধসে গেছে বলে জানান স্থানীয়রা। এ কারণে ভাঙন আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অনেকেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। দ্রুত ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বারবার ভাঙতে ভাঙতে আমাদের পিঠ এখন দেয়ালের লগে ঢেকে গেছে। দিন এই না দিন খায়, দোকানপাট ব্যবসা বাণিজ্য করে, একত ধরেন দোকান সহ নিচে ডেবে গেছে। অনেকগুলো লঞ্চ একবার এদিকে ফাওয়ার মারে আবার ওইদিকে ফাওয়ার মারে। এই ফাওয়ারটাই আমাদের জায়গাটা সামলাইতে পারে না। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, যে এখন এর ব্লক ধসের কারণে তাদের যাতায়াত যাত্রীদের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এদিকে ব্লক ধসে পড়ার পর ঘটনাস্থল ঘুরে দেখেছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভাঙন সমস্যা নিরসনে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যাতে অতি সত্বর এখানে জিও ব্যাগ এবং ব্লক নির্মাণ করে আমাদের প্রণত ফলাফল যে বরাদ্দ এনেছেন সেই কাজ শুরু হবে। আর পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জানান, ঘাটে প্রতিদিন অতিরিক্ত লঞ্চ নোঙর করায় নদী তীর সংরক্ষণ বাঁধে বাড়তি চাপ পড়ছে। এজন্য লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। এটা পানির চাপ নেওয়ার জন্য তৈরি করা হয়েছে, লঞ্চের প্রপেলারের চাপ নেওয়ার জন্য তৈরি করা হয়। ব্লকটা নদীর মধ্যে লঞ্চ করার জন্য দেওয়া হয়েছে। আমরা এটা অবজার্ভ করব, সার্ভে করব, গভীরতা দেখব। এর আগে 2014-15 সালে ইলিশা ইউনিয়নের 4 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙনে নদীতে বিলীন হয়ে যায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ কয়েক হাজার স্থাপনা। পরে 2021 সালে 335 কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ ও নদী তীরে সিসি ব্লক দেয়া হয়। মনিরা কাজুরি, 71। যশোরে অসহায় দুস্থদের মাঝে বৈদ্যুতিক টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে। সকালে যশোর রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই টেবিল ফ্যান বিতরণ করা হয়। মিশনের পরিচালক স্বামী জ্ঞান প্রকাশানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এ সময় 50 জন অসহায় দুস্থদের মাঝে ফ্যান বিতরণ করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্স শাখার আয়োজনে সিলেট উৎসব 2024 অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রোববার প্যারিসে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান জালালাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সহ সভাপতি মুহিবুদ্দিন চৌধুরী, জাস্টিন ফাউন্ডেশনের
ইউকের পরিচালক মিজানুর রহমান সহ অনেকে। সঙ্গীত শিল্পী উপমা পাপিয়া পাল, বৃষ্টি বিশ্বাস সহ শিল্পীদের গানে মেতে ওঠেন উৎসবে আসা দর্শকরা। সিলেট উৎসবকে কেন্দ্র করে প্যারিস প্রবাসী বাংলাদেশির মিলন মেলায় পরিণত হয়। কথা সাহিত্যিক সাদাত হোসেনকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্যারিসের বাংলাদেশে অধ্যুষিত এলাকা ওভারভিয়েলেতে ছিল এই আয়োজন। নিজ জেলা মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রবাসীরা সাদাত হোসেনকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে লেখকের জীবনের উপর নির্মিত তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওহিদুজ্জামান টিপু এবং জহিরুল ইসলাম রানা। উপস্থিত ছিলেন আইবা মহাসচিব, কমিউনিটি ব্যক্তিত্ব এবং লেখক কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ আমন্ত্রণে ইউরোপ সফরে অংশ হিসেবে ফ্রান্সে যান সাদাত হোসেন।